শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই শপথ নেয়া এবং অন্যান্য বিষয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দুটি শপথ, কারা শপথ নেবে, কোন শপথটি বৈধ, এইগুলো বিষয় নিয়েও বিতর্ক হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ সেই বিষয়টি এসেছে, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয় এসেছে। এইসব বিষয় নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে নানা সময়ে নানা যুক্তি পাল্টা যুক্তি যেমন হয়েছে, সবশেষ আজকে আমরা যখন কথা বলছি তখন বিরোধী দল ওয়াকআউট করেছে এবং তারা বলছে যে আন্দোলনই হয়তো তাদের পথ, তারা জনগণের কাছে যাবে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি সংবিধান সংশোধন নাকি সংস্কার, বিতর্ক কতদূর। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং আমাদের সাথে রয়েছেন সাংবাদিক ও কলাম লেখক জনাব মাহবুব আজিজ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা রয়েছে জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ হোসেন সোহেল। উনি কিছুক্ষণের মধ্যে হয়তো যুক্ত হবেন। আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করব, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশে উন্নয়নের ব্যয় করার অঙ্গীকার। জুলাই সনদ আদেশের ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট, সংসদে মুলতবি করে আলোচনা প্রস্তাব সরকারি দলের, দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা জামায়াতের আমিরের। সংক্রমিত জেলাগুলোতে রোববার শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছরের শিশুরা পাবে টিকা, সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। জ্বালানি সংকটে নাজেহাল গাড়ি চালকেরা, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় ক্ষুব্ধ চালকেরা। বাংলাদেশের আটকে থাকা জ্বালানিবাহী 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে, ইরানি রাষ্ট্রদূতের আশ্বাস। বিভিন্ন দেশ থেকে কম দামে ডিজেল আমদানির উদ্যোগ। এবং অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে আরেকবার পিছিয়ে দেবে আশঙ্কা শিক্ষক অভিভাবকদের। শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়টি বিবেচনার তাগিদ। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম। এবারে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে আলোচনা শুরু করব। প্রথমে ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। সংবিধানের সংশোধন নাকি সংস্কার, বিতর্ক হচ্ছে। আপনার কাছে শুনবো, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনরায়ের প্রতি আপনারা সম্মান দেখাচ্ছেন না, জুলাইয়ের যে আন্দোলন তার প্রতি বা তার যে স্পিরিট সেটির প্রতি একটা বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। আপনাদের সাম্প্রতিক কার্যক্রমে সেটিই প্রমাণিত হচ্ছে। বিশেষ করে নির্বাচিত হওয়ার পরে আপনাদের যে বক্তব্য এবং আগের বক্তব্য ভিন্ন, এটি দাবি করা হচ্ছে বিরোধী দল থেকে। আপনার বক্তব্য শুনবো। আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, যেই গণ অভ্যুত্থানটা হয়েছে জুলাই এবং আগস্টের 36 দিনের, তার আগের যেই 17 বছর, ওই 17 বছর আমরা কিন্তু রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় ছিলাম, সভা করেছি, সমাবেশ, আপনাদের গণমাধ্যমে কথা বলার থেকে শুরু করে অসম্ভব ভয়ের একটা সংস্কৃতি যখন ছিল, তখন থেকে পরবর্তীতে যেই হাজারের ওপর ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট স্বৈরাচার যেই সরকারটা পালিয়ে গেছে, যারা ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত যাদেরকে করা হয়েছে, সেখানে আপনি জানেন যে আমাদের শত শত আমাদের নেতাকর্মী, তারা কিন্তু অন্যান্য ওই হাজারের ওপরে যারা আছে তাদের মধ্যে একটা বড় অংশ জুড়ে আমরাও আছি, আমরাও জীবন দিয়েছি। আহত হয়েছে প্রায় 40,000 ছাত্র জনতা, অন্ধত্ব বরণ করেছে, শিশুদেরকে গুলি করে হত্যা করেছে। কি ভয়ঙ্কর নির্মম একটা অবস্থা। তারপরে যখন অন্তর্বর্তী সরকারটা আসলো, অন্তর্বর্তী সরকারটা আসার সময় সংবিধান, আমি তো আইনের মানুষ, সংবিধান তো স্থগিত করা হয়নি, এটা তো বিপ্লবী সরকার ছিল না,
এটা তো বিপ্লবী সরকার নয়, ইন্টারিম গভর্নমেন্ট, আচ্ছা। আমি তাদের কথা বলছি। তো তখন এই সংবিধানের মধ্যে থেকেই আপনি দেখেছেন 106 আর্টিকেল অনুযায়ী যে প্রেসিডেন্ট উনি আমাদের সুপ্রিম কোর্টের একেবারে হাইয়েস্ট কোর্ট অ্যাপিলেট ডিভিশন, ওনাদের সাথে কথাবার্তা বলা, কনসালটেশন এবং সেই সাথে বৈধতা যেভাবে নেয়া সেভাবেই নিয়েছেন এবং সংবিধানের আলোকেই সরকার গঠিত হয়েছে না? সরকার তো সংবিধান রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন। কেন? কারণ তখন তো আপনার স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, পালিয়ে গেছেন জেলে, নানান রকম ওই অ্যাবসেন্সে যেটা হওয়ার সেটাই হয়েছে। তো তাই যদি হয়, তো আজকে আমরা জুলাই সনদ যেটা নিয়ে 18 মাসের দীর্ঘদিন আপনারা দেখেছেন যে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং উনি আইনের ছাত্র এবং ওনার অত্যন্ত গ্লোরিয়াস একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর আইনের উপর ওনার যেই দক্ষতা, মেধা, সেটা তো সংসদের প্রত্যেকটা অধিবেশনেই দেখতে পাচ্ছেন যে জামাতের দেখা যাচ্ছে 70-77 জন নাস্তানাবুদ হয়ে যাচ্ছে এক সালাউদ্দিন আহমেদের কাছে, আর বাকিদের কথা না হয় নাই বললাম। তো সেই রকম একটা অবস্থায় বিএনপিকে আপনি দেখবেন ইলেকশনের আগের থেকেই জামাত তাদের বটবাহিনী এবং অন্যান্য বহু কিছু দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য আরও বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই, যে কি অপতথ্য, মিথ্যা তথ্য, ভ্রান্ত কতগুলো তথ্য, ফটোকার্ড, আপনি দেখেছেন কত মিথ্যা ফটোকার্ড, আমাদেরকে কত কিছুর সাথে আপনার ফাইট করতে হয়েছে নির্বাচনের আগেও, আমরা এখনও করছি। এখন তারা আগের থেকে যেই জিনিসটাকে এস্টাবলিশ করতে চাচ্ছে যে জুলাই সনদ যেটা বলছে, আমরা যেহেতু সাইন করেছি, আলাপ করেছি, আলোচনা করেছি উইথ নোট অফ ডিসেন্স, আমাদের কিছু সাংগঠনিক যেহেতু ব্যাপার, আমাদের কিছু নোট অফ ডিসেন্স আছে যে কোনো জায়গায় আমরা দ্বিমত করেছি, এটা গণতান্ত্রিক অধিকার আমাদের। এখন 2/3 মেজরিটি নিয়ে তো সরকার গঠন করেছে বিএনপি, কারণ মানুষ, সাধারণ মানুষ, জনগণ মনে করেছে দেখেই তো 4টা টার্ম পরে ভোট দিয়েছে। এখন যেই গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা আছি, সেখানে জুলাই সনদের বিরুদ্ধে জামাত এবং ওই জোট যারা আছে তারা খুব চেষ্টা করছে এমন একটা কথা বলার জন্য যে আপনার প্রশ্নটাও অনেকটা সেরকম যে অ্যাজ ইফ বিএনপি আমরা জুলাই সনদের এগেইনস্টে। ভাই কেন এটা হবে? আমরা তো ভীষণ রকমের জুলাই সনদের পক্ষের মানুষ। আমরা তো গণভোটে বলেছি হ্যাঁ ভোটে আপনারা ভোট দেন, আমরা তো জুলাই সনদকে আপহোল্ড করি। গণভোটে যদি আপনারা হ্যাঁ ভোটে ভোট দিতে বলেন, তাহলে গণভোটের যে 4টা শর্ত আছে সেই শর্ত মেনে নিতে সমস্যাটা কোথায়? সেটার জন্য তো সংবিধান, আপনার আমাদের যে সংসদটা আছে, সংসদ হচ্ছে সার্বভৌম। সংসদে আপনার আলাপ হবে, সংসদে আলোচনা হবে, আলাপ আলোচনা সব কিছু মিলিয়ে তারপরেই তো আপনার সংবিধানে কোন জিনিসটা যাবে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, সেই রকম ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল অফকোর্স না বাংলাদেশের। তো এটাতে আলাপ আলোচনা করতে তো কোনো সমস্যার কিছু নেই। এটা তো আলাপ করার অর্থ এটা না যে আমরা এটার বিরোধিতা করছি, বিষয়টা তো মোটেই তা না। সংবিধান সংস্কার পরিষদ বলা হচ্ছে, কিন্তু আপনারা বলছেন সংবিধান সংশোধন কমিটি। এখন এটা নিয়ে তো বাহাসের কিছু নেই। এটা তো আপনার এমন একটা জিনিস যে সংবিধান সংশোধন কমিটি আর সংবিধান সংশোধন পরিষদ, তো কনফ্লিক্টটা কি আছে? তো সেটা নিয়ে আজকে তো আপনারা দেখেছেন, আমরাও দেখেছি যে তারা বোধহয় ওয়াকআউট করেছে না জুলাই সনদে স্বাক্ষর করা প্রত্যেকটা দলকে সাথে নিয়েই, যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে, বাস্তবায়নটা কিভাবে হবে, পদ্ধতিটা কিভাবে করবেন, ইনকর্পোরেট করতে হবে। তো এটা তো এখন সংবিধানের পার্ট অফ দ্য কনস্টিটিউশন না। তো এটাকে যখন নিবেন তখন এখানে আমাদের সরকারি দল হিসেবে আজকে দেখলাম মুলতবি প্রস্তাব উত্থাপন করেছে যে আগামী 5ই এপ্রিল শেষ 2 ঘন্টা নির্ধারণ করেছে জুলাই সনদের উপর ডিটেলস একটা পুনঃ আলোচনা করবার জন্য। অথচ জুলাই সনদ করে জামাত এবং তাদের সাথে যারা আছে তারা ওয়াকআউট কেন করেছে? মানে কিসের জন্য? এখন না অধিকার তো আছে, কিন্তু সেটার জন্য একটা যৌক্তিক কারণ লাগবে। অবশ্যই অধিকার, আমরাও তো করেছি অতীতে, কিন্তু যৌক্তিক কারণটা কি? এখন এটাকে কেবলমাত্র কি একটা ওয়াকআউট করার জন্য ওয়াকআউট করা? আপনি বলছেন যে বিরোধিতার খাতিরেই শুধু বিরোধিতা করছে? আমি এক্স্যাক্টলি তাই বলছি যে এখন দেখেন যে তাদের আনা মুলতবি প্রস্তাব জুলাই সনদের ব্যাপারে প্রায় 1 ঘন্টার উপরে আপনার আলোচনা করা হয়েছে। সেখানে একজন
জামাতের ছাড়া আরও বাকি যারা কয়েকজন ছিলেন গদবাঁধা আলাপ আলোচনা ওনারা করেছেন। অপরদিকে আমাদের বিএনপির যারা ছিলেন 3 জন সাংসদ, ওনারা জুলাই সনদের এবং সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি তর্ক যেগুলো তুলে ধরেছেন। এখন জুলাই সনদ তাদের কাছে তো জরুরি, তাই না? এটা তো তারা বলতে চাচ্ছে, তো যুক্তিতর্ক খণ্ডন করার যে ব্যাপারটা আছে সেটা তো যুক্তিতর্ক দিয়েই আপনাকে খণ্ডন করতে হবে, সেটা তো যৌক্তিক আলোচনার প্রস্তুতি নিয়ে আপনাকে সংসদে আসতে হবে। এখানে তো অন্য কোনো আর ওয়ে আউট আছে বলে আমাদের জানা নেই। আমি একটু শুনে আসি। জনাব মাহবুব আজিজ, আপনি শুনছিলেন এই যে জুলাই সনদ বা যেই সংস্কারের কথা বলছে বিশেষ করে বিরোধী দল, তাদের যে দাবি, সেই দাবি পালনের ক্ষেত্রে বিএনপির যে ভূমিকা, সেই ভূমিকা কি আপনার কাছে মনে হয় কিনা যে জুলাই সনদের বিরোধী বা জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো ভূমিকা তারা নিচ্ছে? এটি তো একরকম এখন বলা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ, শুভেচ্ছা আপাকে। দেখুন, এটা আসলে একটু অন্যভাবে দেখা দরকার, যে আমরা যদি এরকমভাবে ভাবি যে একটা বিড়াল সে সাদা না কালো নাকি ইঁদুর খায়, বিড়ালের মূল কাজটা হচ্ছে ইঁদুর খাওয়া, খেতে পারে কিনা। আপনি যখন রাজশাহী মেডিকেল কলেজে এক রাতে ভেন্টিলেশন নাই দেখে 22 থেকে 25টি শিশু মারা গেল, যখন ঈদ যাত্রায় আমরা 300 বা আরও বেশি নিহতের কথা শুনছি, যদিও মন্ত্রী সাহেব বলছেন যে 110 জন মারা গেছেন, সেটা বিষয় নয়, দুর্ঘটনায় মৃত্যু সরকারের হাতেও তো থাকে না। কিন্তু অভিযোগ যে উঠছে, যে উদাসীনতার কথা, নির্বিকারত্বের কথা, সেখানে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, বা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে হামের যে পরিস্থিতি, সেখানে বলা হলো যে সরকারের মন্ত্রী বললেন যে গজ, ফিতা, সিরিঞ্জ কেনার পয়সাও সরকারের হাতে নেই। তাহলে যে আজকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার এত ডলার পাচার করেছে, তো অন্তর্বর্তীকালীন সরকারটা করেছে কি? সরকার বা বিরোধী দল কেউ কিন্তু এই বিষয়ে কথা বলছেন না। কারণটা কি? যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে এক ধরনের সরকার আমরা দেখেছি, সেটাই কি আরেক মাত্রায় এখন দেখতে পাচ্ছি কিনা আমরা, এবং সেইটার পথ প্রশস্ত করে গেল কিনা অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগকে একেবারে অনুপস্থিত নিশ্চিত করে। যারা খুনের সঙ্গে জড়িত, 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয় নিয়ে তো অধিকাংশ মানুষের কোনো দ্বিমত নাই। আওয়ামী লীগ দুঃশাসন করেছে, অপশাসন করেছে, লুণ্ঠন করেছে, 3 বার নিজেরা নির্বাচন করেছে, এইগুলো যেমন সত্য, আবার একই সাথে সত্য যে একটা নিজেদের মতো বিরোধী দল বানিয়েছিল। আজকে যে কোরাসে আমরা দেখতে পাচ্ছি সংসদে আলাপ আলোচনা, মূল সমস্যাটা কোথায় আসলে? যে দলটি 3 থেকে 7% ভোট পেয়েছে সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে, যাদের আসন সংখ্যা 3 থেকে 18টি ছিল, তারা 1 লাফে 70-72টি আসন পায় কি করে? এবং এই যে আপনার 36% ভোটের কথা বলা হয়েছে বা পেয়েছে, তো কি করে পেল? নির্বাচনের একটি অন্যতম প্রতিপক্ষ অনুপস্থিত, এবং সেই অনুপস্থিতির সুযোগে তারা প্রধান হয়ে উঠল। এবং আজকে যখন তারা এত হুঙ্কার ধ্বনি দিচ্ছে, রাজপথ কাঁপানোর কথা বলছে, আমরা কি মনে করতে পারি না যে এই যে বিরোধী দলের যে জায়গায় তারা নিজেদেরকে আরো প্রভাবশালী করে উঠতে চাচ্ছে, এবং আগামী রাজনীতির ক্ষেত্রে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাতি হবে, এবং এইরকম একটা জায়গায় তারা পৌঁছতে চাচ্ছে। এখন বিএনপি কি করছে? বিএনপি নির্বাচনের 15 দিন আগে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান সুস্পষ্ট ঘোষণা করেছে, এবং আমরা যখন দেখতে পাচ্ছি নির্বাচন উত্তর সময়ে কিন্তু তাদের অবস্থান কি সেই জায়গায়, সেই অনর অবস্থানে কি তারা রয়েছে? ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে যে ছুঁড়ে ফেলার যে চেষ্টা এই সংবিধান সংস্কারের নামে, এই ক্ষেত্রে বিএনপির অবস্থান কোথায়? তারা নিশ্চয়ই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে না, কারণ বিএনপি একটা যথেষ্ট ম্যাচিউর দল। কিন্তু ঘোষণা কি তারা দিয়েছে? 72-এর সংবিধানের প্রশ্নে তাদের অবস্থান যথেষ্ট দৃঢ়। পার্থ সাহেব যেটা বলেছে যে জামাত কেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, কারণ এটা সেই পরাজয়ের দলিল বলে তাদের কি মনে হয়? এটা যেমন সত্য, আবার এও তো সত্য যে ধর্মীয় রাজনীতির যেই একটা খুব আস্ফালন আমরা দেখতে পেলাম, সেখানে কিন্তু মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিল এবং বিএনপিকে 2/3 ভোটে জয়ী করে সংসদে পাঠালো। যে মানবাধিকার, গণতন্ত্র, জবাবদিহিতার শাসনের প্রশ্নে
গণ অভ্যুত্থানটি হয়েছে সেই মানবাধিকার, এই যে গণতন্ত্র এবং জবাবদিহিতার পক্ষে আমরা সংসদে কয়টি আলোচনা শুনলাম? আমরা শুনতে পাচ্ছি উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যাপারে কি আনুপাতিক হারে ভোট যাবে, নাকি যেইটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। বিএনপি যখন 11টি প্রসঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা জয়ী হবার পরে কেন সেটা পাশ করবে? তারা তো 31 দফা সংস্কার কমিশন সংস্কার যে গণভোট যখন জয়ী হয় মাহবুব ভাই, তখন কি আপনার কাছে আর নোট অফ ডিসেন্টের ওই অপশন অবশ্যই থাকে? কারণ এখানে সরকার প্রতারণার আশ্রয় নিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার। তারা যখন আলোচনা করেছে 9 মাস ধরে, তখন তো নোট অফ ডিসেন্ট, আপনার মনে আছে জুলাই সনদ, সেখানে নোট অফ ডিসেন্ট গুলো সম্পূর্ণ উল্লেখ আছে। কিন্তু যখন সেটা ঘোষণা আকারে যাচ্ছে, কারোর সাথে আলাপ না করে সেটা আস্তেই করে ছিঁড়ে ফেলে দিল, এটা কি প্রতারণা নয়, যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন? আপনি যখন প্রতারণা করবেন, একটি ম্যাচিউর দল হিসেবে বিএনপি তখন এটা নিয়ে হট্টগোল তো করতে পারে না। কিন্তু প্রতারণার কথা কিন্তু তারা বলেছিল, আপনারা একটু ফাইল ঘাটলেই পাবেন, প্রতারণার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এবং আপনি দেখুন, এই যে গণভোট নিয়ে জামাত এত কথা বলছে এবং এনসিপি কথা বলছে, তারা তো আসলে এই গণ অভ্যুত্থানকে, 24-এর গণ অভ্যুত্থানকে এই সাম্প্রদায়িক দলগুলো হাইজ্যাক করার চেষ্টা করছে। তারা এমন ভাবভঙ্গি করছে জুলাই তাদেরই তৈরি। জুলাইয়ের এই যে 36 দিনের আন্দোলন, এটা কোটা বিরোধী আন্দোলন ছিল এবং সেটা ছাত্রদের, এটা কেউ অস্বীকার করছে না। কিন্তু 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং সেখানে বিএনপি নেতাকর্মীর নামে সবচেয়ে বেশি মামলা ছিল। কাজেই তাদের 12 বছর কেটে গেছে আইন আদালতের রাস্তায়, আর আজকে এসে 36 দিন আন্দোলন করে আপনি বলবেন সবকিছু আমরা করে ফেলেছি। এটা তো হয় না ভাই। এবং একই সাথে আপনি দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার এই 18 মাসে তারা কি করেছে? স্বাস্থ্য উপদেষ্টা তা সে ঠিকমতো হামের টিকাটাও যে দেয়নি, বা টিকা দেওয়ার কার্যক্রম বন্ধ করেছে, এই ম্যান্ডেট তাকে কে দিয়েছিল? এবং তারপরে তার যে এই স্বাস্থ্য উপদেষ্টা হলেন গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি, তার কি যোগ্যতা ছিল স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার? এইভাবে স্বজনপ্রীতি করে যেই উপদেষ্টা পরিষদ করা হয়েছে, তাদের কারো গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ততা ছিল না, 2-1 ব্যতিক্রম। তারা সকলেই এনজিও কর্মী এবং অনেক যুক্তরাষ্ট্র প্রবাসী ইত্যাদি এসে এখানে বসে তারা নানান রকম কাণ্ড কারখানা করেছে এবং ডানপন্থাকে প্রশ্রয় দেবার একটা চেষ্টা তাদের মধ্যে আমরা দেখেছি। এবং সেটা আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা থেকে শুরু করে আপনার মাজার ভাঙা, 32 নম্বর ভাঙা, ছায়ানট উদ্দিচিতে ভাঙা হামলা, গণমাধ্যমে হামলা, আমরা দেখেছি মব সন্ত্রাসকে উস্কে দেওয়া, এই সব কিছুতে সরকারের এক ধরনের নির্বিকারত্ব দেখেছি। জন আকাঙ্ক্ষা এবং জন দাবি পূরণে তাদের কিন্তু সেরকম কোনো মনোযোগ আমরা দেখিনি। আমরা দেখেছি কি ব্যক্তি স্বার্থ, তাদের নিজেদের নামের যে ট্যাক্স ফাঁকি, এগুলো ট্যাক্সের এই ব্যাপারগুলো দেখেছি। আমরা দেখেছি শেষ বেলায় যে 3 দিন যা আছে সময়, তখন তারা আমেরিকার সাথে চুক্তি করতে উতলা হয়ে উঠল। তো এই সব কিছুর সাথে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পর্ক কোথায় আপনি বলুন? কাজেই এই সময়ের যে তাদের কার্যক্রম, এটার একটা শ্বেতপত্র প্রকাশ করা খুব জরুরি হয়ে উঠেছে। কারণ অন্তর্বর্তী সরকারের, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের, আওয়ামী লীগের যেমন হয়েছে বা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কারণ আগামীতে আমরা দেখতে পারবো, যখন রাজনৈতিক সরকার বিভিন্ন ব্যর্থতার মধ্যে পড়বে, তখন বলবে কি আওয়ামী লীগের দুঃশাসনের ফলে আমরা কিছু করতে পারিনি। সাথে কিন্তু এই 18 মাসের দুঃশাসনের ফলও আপনাকে ধরতে হবে। তখন যে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা অনর্গল চেষ্টা আমরা দেখেছি, মব শাসন শুরু হয়েছে। আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে বলবে ভারতীয় দোসর, আপনাকে বলবে আওয়ামী দোসর। যেমন আওয়ামী লীগ বলতো তার বিরুদ্ধে কথা বললে আপনি বিএনপি রাজাকার, বিএনপি জামাত রাজাকার। আর এখন এই 18 মাসে বলা হয়েছে, এখনো বলা হয়, আপনি সমালোচনা করলেই বলা হবে আপনি ভারতীয় দোসর, দিল্লির প্রেসক্রিপশনে আপনি কথা বলছেন। কাজে এই নানান রকম ট্যাগবাজি বাদ দিয়ে আমাদেরকে সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার যেই সমস্ত কাণ্ড কারখানা করেছে, তা তো আমরা দেখতে পাচ্ছি। আপনি জ্বালানি তেল নিয়ে হাহাকার হঠাৎ করে চলে আসলো, আপনার প্রস্তুতি কোথায়? আপনি হাসপাতালের প্রস্তুতি কোথায়? আপনি সড়কে যেভাবে মানুষ মারা যাচ্ছে, তার আপনার প্রস্তুতি কোথায়? আপনার এই 11 সাল থেকে 24 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের। প্রত্যেকটা ঈদে আমরা শুনেছি, বলেছে যে আগের ঈদ, যে কোনো ঈদের তুলনায়, যে কোনো সরকারের তুলনায় আমাদের ব্যবস্থাপনা ভালো। এইবারের মন্ত্রী কিন্তু একই কথা বলেছেন। কাজে আমরা এই পুনরাবৃত্তির রাজনীতির মধ্যে কেন যাব? আমাদের এই যে রক্তপাত, এই যে সবকিছু তো আপনার এই জাতি সাধারণ মানুষের আত্মত্যাগ সবচেয়ে বেশি। রাজনৈতিক দলের যেমন নেতৃত্ব থাকে, অংশগ্রহণ আছে, এই কথা সত্য। সাধারণ মানুষের অংশগ্রহণ, তাদের তো দেয়ালের পিঠ থেকে যায় সবার আগে। এবং আপনি দেখুন স্কুলের যে অনলাইনের কথা বলেছেন, ভাই বাংলাদেশের
কতগুলা স্কুলের ছাত্রছাত্রীর বাপের গাড়ি আছে যে তেল দিয়ে তাদের মানে পার্সেন্টেজটা কত? কত পার্সেন্ট হেঁটে হেঁটে স্কুলে যায়, আপনার গ্রামে মফস্বলে রিক্সায় যায়। আপনি কেন এইখানে বন্ধ করে দিচ্ছেন? কারণ এই 18 মাসে লেখাপড়ার কথা কিন্তু ডক্টর ইউনূস একবারও বলেনি। সেই প্রবণতা বর্তমান সরকারের মধ্যে এসে পড়েছে। ভাই লেখাপড়ার দরকার কি? আর তোমার বাড়ির ভেতরেই তো ফ্যাসিস্ট আছে, তোমার গ্রামে ফ্যাসিস্ট আছে। ওই ধারাবাহিকতা এই সরকারও যদি লেখাপড়া তুলে দিতে চায় তাহলে তো আর আমাদের কিছু দরকার নাই। সবাই জন্ম থেকে রাজনীতিবিদ হয়ে যাবে এবং লেখাপড়ার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ইতিহাস ঐতিহ্য পরম্পরা কোনো কিছুই আমাদের শিখতে হবে না। আমরা খালি প্রশ্ন করব এবং নিজেরা উত্তর দেব। আসবো আমি আবারও আপনার কাছে, এবং আমাদের সাথে হয়তো এরই মধ্যে যুক্ত হয়েছেন জাতীয় যুব শক্তির ফরহাদ সোহেল। আমি তার কাছেও আসবো। একটা নিয়মমাফিক বিরতি নিতে হবে, বিরতির পরে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ফরহাদ সোহেল, মুখ্য সংগঠক জাতীয় যুব শক্তি, আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন। ফরহাদ সোহেল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আমরা ভালো আছি। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, সংবিধানের সংশোধন না সংস্কার, সেই বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে, এবং সেই বিতর্কে আজকেও জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ওয়াকআউট করা হয়েছে, এবং পরবর্তীতে এটি নিয়ে জনগণের কাছে যাওয়া হবে বলা হচ্ছে। সরকারি দল থেকে যেটি বলা হচ্ছে যে সব কিছু তো সংবিধানের ভেতরে থেকেই করা দরকার, সেটি যদি সংশোধনও হয় সেটিও তো সংবিধান সম্মত উপায়ে, বিধি যেভাবে আছে সেভাবেই করার প্রয়োজন। এই জায়গায় আপনাদের বাধাটা কোথায় বা সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে বলে মনে করেন? না, এখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা কি হয় দেখেন, আমরা যদি বলি আমাদের জাস্ট এই যে নির্বাচনটা সংগঠিত হলো আর কি ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, জি, এই যে নর্মালি হচ্ছে এই সরকারের বৈধতা, এই সরকার আসা, লিটারালি এই যে প্রসেসটা, হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা জনগণের একটা গণরায়ের একটা অভিপ্রায় ছিল। এই যে বিগত যে ফ্যাসিস্ট মানে এখানে কি সংবিধান সম্মতভাবে হয়নি? না না, এই আপনি একটা গণ অভ্যুত্থান আপনি কিভাবে আপনি ভাববেন এটা সংবিধান সম্মত ভাবে হবে? আপনি এটা কিভাবে ভাবেন একটা মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট এটা সংবিধান সম্মত ভাবে আসছে? 106 হয়ে আসেনি এটা? এখন 106 এর আপনি যদি কথা আনেন বা এই প্রসঙ্গের পার্সপেক্টিভে আনেন, জি, এখানে অনেক কিছু আপনি আইনি বৈধতা, আইনি রেফারেন্স আপনি আনতে পারেন, কিন্তু আপনি কি এটার ঊর্ধ্বেও আপনি যেতে পারেন যে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্রের মধ্যে এই যে ঐক্যমত কমিশনের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা একটা ঐক্যমতে আসলো, এরপর একটা গণভোট অনুষ্ঠিত হলো। এই গণভোটের বৈধতা নিয়ে যখন প্রশ্ন আসতেছে, এই যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হলো, এটা কিন্তু লিটারালি ইন্টারিম গভর্নমেন্টের পার্সপেক্টিভে, ওদের ঐক্যমত কমিশনের পার্সপেক্টিভেই কিন্তু এই জিনিসটা সামনে আসা। জি, এখন যখনই আসছে আপনি ক্ষমতার স্বাদ পাওয়া শুরু করছেন, আপনি সাথে সাথে সংস্কারটাকে আপনি ভুলে গিয়ে আপনি এটাকে একটা সংশোধন করার চেষ্টা করতেছেন। যেই আমাদের যে সংবিধান দেখা গেছে বিগত বছরে বা বিগত সময়গুলোতে একটা রাষ্ট্রীয় যন্ত্রের একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমাদের এই সংবিধান দেখেন যার উপর এত কাটাছেঁড়া হয়েছে, এত কাটাছেঁড়া হয়েছে, এর মধ্যে আর কিছু নাই, আসলে এর অন্তঃসার শূন্য হয়ে গেছে। সেই সংবিধানকে আপনি আপনার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আপনি আবার এটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করতেছেন। তো এই জিনিসগুলো আসলে আপনার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আপনি যে একটা রাষ্ট্রীয় স্বার্থ, একজন জনগণের মানুষের গণরায়ের যে অভিপ্রায় বা জনগণের উপরে আপনি লিটারেলি কি কাজ করতেছেন, সংবিধানটাকে আবার চাপানোর চেষ্টা করতেছেন। আর আমরা বারবারই বলতেছি আমাদের একটা কিন্তু এটা ডেমোক্রেটিক একটা কান্ট্রি, রাইট? এটা আমাদের এর আগেও আমি আমার বক্তব্যে বলছিলাম, হাসনাতও বললো আজকের ইয়াতে, এটা কিন্তু ভ্যাটিকান সিটি না যে আপনি ধরেন জনগণের উপরে আপনি একটা সংবিধান আপনি চাপাই দিবেন। এই সংবিধান জনগণের উপর চাপানোর একটা পরিণতি দেখার জন্য কিন্তু আপনাকে জাস্ট 1.5 থেকে 2 বছর আগের অতীতে ফিরে গেলেই হয়। কিন্তু আপনি দেখতে পারেন আসলে যখন এই সংবিধানের রেফারেন্স ডেকে ডেকে বিরোধী দলের উপর শোষণ, নিপীড়ন, দমন করা হইতেছিল, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাকে প্রায় নাই করে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছিল। যখন সবচেয়ে দুঃখকর ব্যাপার হয় কি জানেন, যে যখন মানুষ মজলুম থাকে তখন তারা একটা ব্লকে থাকে, তখন আসলে ওরা গণমানুষের কথা ভাবে, জনগণের কথা ভাবে। আর যখনই মানুষ ওই ক্ষমতার মসনদের দিকে চলে যায়, আমরা আসলে বিএনপি থেকে এবার এটা টোটালি এবার আশা করি নাই, যেমন তারা একটা সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ওরা মানুষের রায়ের মাধ্যমে ওরা ক্ষমতায় আসছে। তো এই পার্সপেক্টিভে কিন্তু আসলে জনগণের প্রতি যে দায়িত্বশীলতা
তা দেখানো দরকার ছিল। রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো একদম ভঙ্গুর প্রায় হয়ে গেছে সংবিধানের দোহাই দিয়ে, এদেরকে প্রপার একটা সংস্কারের মাধ্যমে তাদেরকে যাওয়ার কথা ছিল। কিন্তু যেই জিনিসগুলোকে বারবার আটকানো হচ্ছে, জাস্ট একটা নির্বাচনের একটা রেজাল্টের পরেই যেই ব্যাপারটা হচ্ছে, এটা আসলে জনগণের সাথে আমার কাছে মনে হয় প্রতারণা স্বরূপ। আর এর হিসাবে, ফলপ্রসূতা হিসাবেই কিন্তু আজকে আমাদের ওয়াকআউট করা। আমার কিন্তু অবশ্যই সংশোধনের যে পরিষদ আছে তার 50% আমাদের ধরেন এখানে চাওয়া সেটা ছিল না। আমরা আসলে চেয়েছিলাম যে সংস্কার পরিষদ হবে, তার যেন 50-50 রেশিওটা থাকে। এটা আমাদের লিটারালি কথাবার্তার মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার শুনবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। আলোচকরা রয়েছেন ফাহিম নাসরিন মুন্নি, আপনার কাছে শুনছিলেন ফরহাদ সোহেল বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মাহবুব আজিজ ভাইও কিন্তু বেশ কিছু বিষয় বলেছেন। আপনি বরং ওনার বিষয়টিও যদি একটু উত্তর দেন সেটি ভালো। এখন আমি আমার প্রথম যে সেগমেন্টে বলেছি, এখন এনসিপির উনি যে কথা বললেন সংবিধানকে চাপিয়ে দেয়া হচ্ছে, তো সংবিধানটা ৭২-এর সংবিধানটাই তো বেসিস ধরেই তো রাষ্ট্রপতির কাছে ৫, ৬, ৭ ৩ দিন তো সরকার ছিল না। ৮ তারিখে যখন শপথ নিল, তো তখন শপথ কে পড়িয়েছিল? কে পড়িয়েছিল? রাষ্ট্রপতি। তাহলে তো তখন সংবিধানটা তো ছিল, সংবিধানটা তো স্থগিত করেনি। আমি তো বারবার বলছি, আপনাকে তো বুঝতে হবে যে বিপ্লবী সরকার তো গঠন করা হয়নি। যদি বিপ্লবী সরকার গঠন করা হতো তাহলে সংবিধান যদি বলতো আমরা এটা চুরে ফেলে দিলাম, আমাদের এটার আর দরকার নেই, এটা একটা অন্যরকম কোনো আপনার হতে পারতো, একটা ঘটনা হতে পারতো, যেটা হয়নি। তাই যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টটা সংবিধানের মধ্যে থেকে ওই যে 106 আর্টিকেল 106 এর মধ্যে থেকে গঠিত হলো। তার পরবর্তীতে যখন এই নির্বাচনটা হলো, এটাও আপনার নির্বাচন কমিশন সঠিকভাবেই করেছে, আরপিও অনুযায়ী নির্বাচন, বৈধ নির্বাচন তারা করেছে। তারপরে যে শপথ নিয়েছে সেটাও সব সংবিধানের মধ্যে থেকে নিয়েছে। সেইটাও কিভাবে নিল শপথ? স্পিকার আর ডেপুটি স্পিকার নেই, পালিয়ে গেছে, আর একজন আপনার হয়তো জেলে গেছেন। তো তখন যেহেতু তাদের অ্যাবসেন্স, সেই ক্ষেত্রে কি হলো, প্রধান নির্বাচন কমিশনার উনি শপথটা পড়ালেন। জুলাই সনদ বা অন্য কোনো একটা রাজনৈতিক চুক্তি, এটা কারো ব্যক্তিগত চুক্তি তো ওইভাবে তো নয় যে এটা আইনসম্মত বলে একটা আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি এখন তার বেলায় ওনাদের কারো আপত্তি থাকতে পারে, কিন্তু আমরা তো বলছি যে এটা একটা প্রতিষ্ঠান, মানে এটাকে এমনভাবে আপনার মেলাইন না করা। তো রাষ্ট্রপতি বা অনির্বাচিত কোনো লোক আপনার আইন তৈরি করতে তো পারে না, কিংবা ইন্টারিম যে সরকারের প্রধান বা প্রধান উপদেষ্টা, হ্যাঁ, আইনের অনুমতি উনি দিতে পারেন না। আইন কে করে? সংসদ। কে আইন করে? সংসদ। তাহলে তাই যদি হয়, সংবিধানের ভিতরে থেকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাস, সংবিধানের ভিতরে থেকে নির্বাচন, সংবিধানের মধ্যে থেকে আপনারা ৭২-এর সংবিধান ইজ দ্য বেসিস, এটা সমস্ত কিছুর মূলে যেহেতু রয়ে গেছে, কাজেই এখন যদি আমরা এই কথাটা বলি, সেই কথাটা আপনার খুব বেশি গ্রহণযোগ্য হবে এটা মনে হয় না। মানুষের ভোটে ওই যে না ক্ষমতায় এসেছে, হয়তো মাহবুব আজিজ ভাই বলবেন, না আমি বলবো আর একটু 50-50 রেশিও যেটা তারা বলছে, যে এখন বিএনপি মনে করেন যে 2/3 মেজরিটি নিয়ে আমাদের যে সদস্য সংখ্যা, এবং তারা আর তাদের কয়জন? 5 জন এনসিপির, আর 6 জন, আর জামাতের হচ্ছে তো টোটাল 77 তারা। তো এখন আমরা এতজন 2/3 আর তারা 77, এখানে 50-50 কি করে রেশিও হয়? এটা তো আপনার খুব যৌক্তিক হলো না, কারণ এখানে তো ওই বিষয়গুলো আসবে যে কাদের মেজরিটি আছে। আপনি মাইনরিটি নিয়ে সেটা থাকবেন, ও ওনাদের রিপ্রেজেন্টেশন থাকবে। আর আমার ভাই যেই কথাগুলো বলেছেন, ছোট ছোট করে একটু বলে দিই। স্কুল কলেজে দেখেন
অনলাইন অফলাইন, আপনাকে তো বৈশ্বিক পরিস্থিতি তো বিএনপি তৈরি করে নাই। আমরা বিএনপি তো এসেছে আজকে 1 মাস কয়েকদিন, 12 তারিখে ফেব্রুয়ারি না, উনি যেটা একেবারে স্পষ্ট করে বলেছে যে কত পার্সেন্ট অভিভাবক বা শিক্ষার্থী গাড়িতে চড়ে, সুতরাং আপনি যখন কত পার্সেন্ট আমি সেটা বলছি তেল না। সংকটের ইরান জন্য এবং স্কুল বন্ধ করে দেন। ইরান, ইরাক আর ইসরায়েলের যুদ্ধটা তো বিএনপি লাগায়নি, এটা তো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফ্যাক্ট, একটা সিনারিও, একটা সিচুয়েশন, যেটা আপনি কিংবা আমি কেউ আমরা অস্বীকার করতে পারবো না, যেটার ইম্প্যাক্ট হচ্ছে সারা পৃথিবীতে। এই যে তেলের, আমাদের এশিয়া বলেন, ইউরোপ বলেন, কিংবা আমাদের দক্ষিণ এশিয়া, সেখানে আপনার এই ইয়েটা হচ্ছে। আর সড়কে শৃঙ্খলা, সড়কে মৃত্যু, সড়কে চাঁদাবাজি, দীর্ঘ 17 বছরের যেই অপশাসন, দুর্নীতি, দুঃশাসন সবকিছু মিলিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে ধ্বংস করে দিয়ে গেছে, সেখানে হঠাৎ করে আওয়ামী লীগ স্বৈরাচার তারা হয়তো পালিয়েছে, কিন্তু তার অর্থ তো এটা না যে রাতারাতি একেবারে অর্থনীতি খুব ভালো হয়ে গেছে, বিনিয়োগ একেবারে চলে এসেছে, কিংবা আপনার অন্যান্য যে প্রতিষ্ঠান ভীষণভাবে আমরা দাঁড়িয়ে গেছি। এটা তো ইট উইল টেক সাম টাইম, কাজেই ওই পেশেন্সটা আমাদের থাকতে হবে। আর এটা আমি এটাকে অত্যন্ত কঠিনভাবে আমি মনে করি মব সন্ত্রাস, যেটা আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, উদীচী, প্রথম আলো, ডেইলি স্টারে যেই হামলা, ছায়ানট, এগুলোকে আমি মনে করি অত্যন্ত আপনার অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা। এটাকে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু টাইম অ্যান্ড এগেইন বলছেন যে আমরা ভীষণভাবে ডিসকারেজ করছি, এটাকে হতে দেয়া যাবে না। আর বহু শিশু মৃত্যুর ঘটনা, আমার ভাই যেটা বলেছেন ঠিকই বলেছেন, হামের যেই বিষয়টা এসছে, যে মিজলস বলুন কিংবা অন্যান্য আরও যেই বিষয়গুলো, স্বাস্থ্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিংবা তারও আগের থেকে পেছনে যদি যাই, এগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি, যেটা খুব দুঃখজনক। কাজেই এই জিনিসগুলো, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য আমাদের যে মৌলিক অধিকারের বিষয়গুলো আছে, এখানে আপনারা দেখছেন যে বিএনপি এমন একটা দল যারা 1 মাসের মাথায় তাদের প্রতিশ্রুত যে কথাগুলো, ফ্যামিলি কার্ড বলুন, কৃষক কার্ড বলুন, আজকে দেখলেন যে এত বিলিয়ন ডলার, শত শত বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে, সেখানেও এই বিভিন্ন দেশের সাথে যে চুক্তি, টাকা ফেরত আনার, আওয়ামী লীগের সময় যেগুলো পাচার হয়েছে, সেই বিষয়গুলোতে এমফাসিস দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, শুনে আসবো মাহবুব আজিজ ভাই, আপনার কাছে যাব। আমি একটা বিরতি নিয়ে আসলেই বোধহয় আরও নির্বিঘ্নে কথা বলা যাবে, আমি বরং একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মাহবুব আজিজ, যে বিষয়গুলো এসেছে আপনি শুনছিলেন, ফরহাদ সোহেলও বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছে। জি ধন্যবাদ। আমি ছোট ছোট করে একটু বলি। আপার কথাগুলো সবই আমি একমত আপার সাথে, যে এটা অবশ্যই যুদ্ধের ইম্প্যাক্ট, এবং যুদ্ধটা বিএনপির সাথে কোনো সম্পর্কই নাই। তবে স্কুলের সাথে সম্পর্কটা কি সেটাই বুঝতে পারছি না। কারণ হচ্ছে স্কুলের বাচ্চাদের সাথে গাড়ির কোনো সম্পর্ক নাই। কয় পার্সেন্ট শিশু গাড়িতে যায়, এই সাধারণ বুদ্ধি কেন সরকারের মাথায় ঢুকছে না, এটা আমরা বুঝতে পারছি না। আমরা যাদেরকে যারা বুদ্ধি দিচ্ছে তাদেরকে কেন এটা বলছে না। এবং আরেকটা জিনিস দেখুন, যে এই সরকারি অফিসগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ, তারপরে আপনার যে গাড়ি ব্যবহার করে বিলাসবহুল বড় বড় নানান রকম গাড়ি, সব বন্ধ করে দেওয়া উচিত। এখন বন্ধ করে পাবলিক ট্রান্সপোর্টটা যদি ব্যবহার করে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কেমন ভাবে সাধারণ মানুষ যায়। গণপরিবহনগুলো 8টা বা 9টা পর্যন্ত একটা বিধান, এবং এই যে গণপরিবহন ধ্বংস করে ফেলা হয়েছে, এবং এই যে আপনি সব কিছু কিন্তু আমরা সহজে আওয়ামী লীগের উপরে ছেড়ে দিতে পারি, যে আওয়ামী লীগের দুঃশাসনের ফলে এটা হয়েছে। খুব ভালো কথা, সেই জন্যই তো একটা শ্বেতপত্র দেওয়া দরকার, যে আপনি আজকেও কিন্তু সংসদে প্রধানমন্ত্রী বলেছেন যে এত টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি হয়েছে, কত টাকা পাচার? হ্যাঁ, শুধু পাচার কেন, কি অবস্থা হয়েছে? কারণ স্বাস্থ্যমন্ত্রী তো বললেন গজ ফিতা কিনতে পারেন না, তার মানে টাকা গেল কোথায়? যে বরাদ্দ ছিল বাজেটে স্বাস্থ্যের, টিকার টাকা কোথায় গেল? আপনি দেখুন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মন্ত্রণালয়ে একই অবস্থা। আমরা অন্যান্য মন্ত্রণালয়ের এখনো কমিটি তৈরি হয় নাই, কমিটি তৈরি হলে আপনি বেরিয়ে যাবে অবস্থাটা কি। আপনি সামনে বাজেট আসছে, তখন জানা যাবে। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো পরিস্থিতি কি তৈরি হয়েছে। আপনি দেখুন সড়কের এই দুর্ঘটনার পর মন্ত্রীর কথাটা কি শুনলাম আমরা,
যে 1-2টি বড় দুর্ঘটনা ঘটেছে। এই বক্তব্যের সঙ্গে গত আওয়ামী লীগ সরকারের সড়কমন্ত্রীর একদম হুবহু মিল পাওয়া যাচ্ছে। আপনি তো কমিটি তৈরি করবেন, আপনি বলবেন আমরা দেখছি, আমরা অপরাধীকে ধরছি। আপনি মধ্যরাতে রাত 3টার সময় পদুয়া বাজারে ট্রাকের ভেতরে বাস ঢুকে যাচ্ছে কারণ সেখানে রেল ক্রসিং নাই। এমপি সাহেবকে কাঁদতে কাঁদতে শুনছি মন্ত্রীকে বলছেন যে ভাই আবার এখানে একটা রেল ক্রসিং বানাও, এর আগে পাস হয়েছে কিন্তু ক্রসিং তৈরি হয় না, ইত্যাদি নানান রকম কারণ। এই সব ব্যাপারগুলোকে খালি এইসব আমরা দেখবো খালি রাগারাগি এবং কান্নাকাটি। আমরা তো এটাকে ব্যবস্থা গ্রহণ করতে জবাবদিহিতার ভিতরে আসতে চাই। এইগুলো সংসদে আপনি একটিবারও ঠিক আলোচনা হচ্ছে না। এবং জনগুরুত্ব বিষয়ে আমরা এনসিপি জামাতের আগ্রহ দেখছি না কেন? কারণটা হচ্ছে এই যে তারা 50% রেশিও চাচ্ছে, কারণ এই যে মব সন্ত্রাস করতে 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 তাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। তারা কোন যুক্তিতে চায় যে 2/3 সাথে আমরা একইভাবে একই কমিটিতে আমরা চাবো? ভাই একটা যুক্তির মধ্যে তো আপনাকে কথা বলতে হবে, কারণ ওই যে তাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, তারা ভাবছে চাইলেই তো পাওয়া যায়। এই আলোচনার সময় তো তারা ছিল সমান সংখ্যক, যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে তখন তো তারা সমান সংখ্যক প্রতিনিধি সেখানে গিয়েছে। শুধু তা না, তারা বেশি ছিল তো। যখন তাদের রেজিস্ট্রেশন হয় নাই তখন তারা প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে জাতিসংঘে চলে গেছে এবং সেখানে সারা বিশ্বের সামনে পরিচিত করিয়ে দেওয়া হয়েছে যে মেটিকুলাস ডিজাইনার, মাস্টার মাইন্ড বলে। কাজেই তাদের তো অভ্যাস খারাপ হয়ে গেছে। ক্ষমতার, ওনারা তো বললেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে সব ভুলে গেছে। ওনারা তো ক্ষমতার আপেল খেতে খেতেই জন্ম থেকেই জ্বলছেন এবং সেই কারণে ক্ষমতার স্বাদ তাদের অপূর্ব লাগছে এবং তারা এখন 50% রেশিওটা চাচ্ছে। এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষে তারা আনুপাতিক কেন চাচ্ছে জানেন? কারণ তাতে 2% ভোট পেলেও 2টো আসন দাবি করা যাবে। এটা তো হয় না, কারণ বিএনপি কেন এটা মানবে? নোট অফ ডিসেন্ট তো তারা আগেই দিয়ে গেছে। এখন মূল বিষয়টা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমি বিএনপিকে সমর্থন করে কথা বলছি না, যুক্তিটা হচ্ছে রাজনৈতিক নীতি ও আদর্শের অনুপস্থিতি আমাদের সকল প্রকার এই আমাদের যুক্তিনিষ্ঠতাকে অনেক তারা তাদের দিক থেকে, বাবু আজিজ ভাই একটু বিষয় একটু যদি ক্লিয়ার করেন। তারা কিন্তু তাদের দিক থেকে বলছে যে আমরা যেই দাবিগুলোর কথা বলছি এগুলো তো কোনো দলীয় স্বার্থের দাবি। অবশ্যই দলীয় স্বার্থের দাবি, আমি একটি করে বুঝাই দিচ্ছি। ওনারা যেটা বলছে, যেমন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হবেন, এই ব্যাপারটিতে আমি বলে দিচ্ছি কেন হবেন না বলছেন। জি, কারণ বড় রাজনৈতিক দলগুলোর পায়ে শেকল দেওয়ার বুদ্ধি আজকেই নতুন না, এই 1/11 সময় আমরা দেখেছি। আমাদের যে কোনো সরকারের প্রধানমন্ত্রী যদি ভালো কাজ করে এবং দল এবং দেশের মানুষ যদি চায় তিনি থাকুক। আমরা মার্গারেট থ্যাচারকে 20-30 বছর থাকতে দেখি নাই। গণতান্ত্রিক দেশে এটা রীতি নাই। আপনি কি কারণে আপনি বলে দিচ্ছেন? এটা যুক্তির খাতিরে বলছি। আপনি কারণ চাচ্ছেন, কারণ আপনাদের দলে সেই ধরনের ক্যারিসমেটিক নেতা নাই বলেই আপনারা এই সব কিছুর মধ্যে একটা 2 নম্বরই চিন্তা ভাবনা করছেন। আপনি কেন দলকে ঠিক করে দিবেন? তাহলে তো বিএনপি আর জামাতের মধ্যে কোনো পার্থক্যই থাকে না, বা এনসিপি আর বাম দলের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। যার যার নীতি আদর্শ মতো শেষে চলবে। এবং আপনি দেখেন ডক্টর ইউনূসের তো বড় ইচ্ছা ছিল একটা রাজনৈতিক দল করার, উনি তো পারেন নাই। কানে হাত দিয়ে কিন্তু বলেছেন আমি ক্ষমা চাই। আপনার মনে আছে 1/11 সময়? তারপরে উনি বলছেন 100 বছর থাকুক, এটা নাকি লোকে চায়। 100 বছর না, 1 বছর থাকুক কিনা নির্বাচনে দাঁড়িয়ে দেখতেন আপনি কটা ভোট পান। কাজেই ভোটের উপরে কোনো কথা নাই, মানুষই ঠিক করবে আপনি থাকতে পারবেন কি পারবেন না। আপনি কেন আমেরিকা থেকে লেখাপড়া শিখে আসছি দেখে আমরা লেখাপড়া জানি না, আপনারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতাও বাদ দিয়ে দিতে চাচ্ছেন, আমাদেরকে ডানপন্থা বানায় কোনো রকমের যে তোমাদের দরকার নাই, তোমরা সব ধর্মাশ্রয়ী হয়ে যাও, তোমাদের রাজনীতিরও দরকার নাই, আমরা সব লিখে দিচ্ছি। এবং পৃথিবীতে কোথায় শুনেছেন আপনি, অন্তত বাংলাদেশে, যে আগে গণভোট হয়ে ঠিক করা হচ্ছে এই করতে হবে? গণভোট তো হয়, আপনি 91 সালে দেখেন নাই রাষ্ট্রপতি শাসন থেকে কিভাবে প্রধানমন্ত্রী শাসনে যাওয়া হলো? তখন গণভোট কখন হলো? যে আমরা সংসদে এটা ঠিক করেছি, আপনারা জাতি এটা চৌধুরী ওটা উত্থাপন করেছেন, এবং আপনি এইবারও সেটা করতে পারতেন। তা না, আগে গণভোট করে দিবেন, আগে ঠিক করে দিবেন। এবং এটাও ঠিক করা ছিল যে 180 দিনের মধ্যে পাস করতে হলে অটোমেটিক পাস হয়ে যাবে। মগের মূল্য কেটা না মবের মূল্য কেটা? তারা মবের মূল্য বানিয়ে বসেছিল এবং তারা এখনো মনে করছে যে এখন একটা মবের মূল্য আছে। মবের মূল্য আছে বলে তারা বলছে যে গণভোট করে এসেছি। আচ্ছা, আপনি একটা সরল অঙ্ক করুন তো, 3 কোটি লোক না ভোট দিয়েছে, প্রায় 3 কোটি লোক, আর 6 কোটি লোক তো ভোট দিতেই যায় নাই, কারণ 7 কোটি লোক মনে আছে ভোটার 7 কোটি। তাই এই 6 আর 3 9 কোটি তো হ্যাঁ ভোটের পক্ষে যায় নাই। আমরা যদি দাবি করি যে এই 9 কোটি লোকই না ভোট দিয়েছে, আপনি কি বলবেন? কাজে গণভোট একটা গণতামাশায় পরিণত হয়েছে। গণভোট এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা জুজু। সেই জুজুদের মাধ্যমে তারা বিএনপি, আওয়ামী লীগ সহ বড় দলগুলোকে নিজেদের মতো করে কন্ট্রোল করবার চেষ্টা করছে।
এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নামে তারাও এই কন্ট্রোল রাজনীতি করছে। এটা কিন্তু স্বার্থটা আপনি দেখেন, আপনি কি ভাবতেছেন না এটা সবার জন্য? সবার জন্য না। না, জুডিশিয়ারি সিস্টেমের কথা বলছে, পিএসসির কথা বলছে। এগুলো তো বাহানা। আপনি যদি গণতন্ত্র থাকে, জবাবদিহিতা থাকে, জুডিশিয়াল তো এমনিতেই শক্তিশালী হবে। আপনি যখন 80 দশকে এরশাদ আপনি স্বৈর শাসন চালিয়েছিল, কোন সংবিধানে লেখা ছিল যে স্বৈর শাসন করা যাবে ইয়েতে সামরিক আইনের আওতায়? আপনি যে আওয়ামী লীগ যখন রাতের বেলা ভোট করা ছিল, সংবিধানের কোন আর্টিকেলে লেখা আছে যে রাতের বেলা একা একা ভোট করা যাবে? আপনি যদি করতে চান, সংবিধানে আপনার লেখা লাগে নাকি? মুক্তিযুদ্ধ যে অনুষ্ঠিত হলো, পাকিস্তান যে 25 তারিখে এসে আমাদেরকে মারা শুরু করলো, কোন সংবিধানে লেখা ছিল যে মারা যাবে? কাজে সংবিধানে লেখা থাকে না। বললাম তো, ইঁদুর সাদা না কালো সেটা বিষয় না, ইঁদুর বিড়াল ইঁদুর খায় কিনা সেটা বিষয়। সংবিধান গণতান্ত্রিক কিনা, জবাবদিহি সম্পূর্ণ কিনা, আপনার আইনের শাসন উপস্থিত কিনা, সেইটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির উপর নির্ভর করে। আপনার রাজনৈতিক সংস্কৃতি যদি হয় নারী সংস্কারকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া, আপনি এত সংস্কার করছে জামাত আর এনসিপি, নারী সংস্কার নিয়ে তারা একটি কথা বলে না কেন? সংস্কার যদি আপনি চান, সবকিছুই তো চাইবেন, এটা সবলের জন্যই তো চাওয়ার কথা। নারীদেরকে নিয়ে একটি কথা বলেন না কেন? আপনার মনে আছে সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সংস্কার নিয়ে তারা কি রকম কথা, কি অশালীন ভাষায় আক্রমণ করেছিল? তারা শীর্ষ পদে নারী যাবে না এটা বলেছিল। তারা বলেছিল যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টার করার কথা। তারা নারীদের পোশাক আশাক নিয়ে কথা বলেছে। তারা নারীকে এই যে আমির হামজা বলে এক ভদ্রলোক এই সংসদে নারীদেরকে যেভাবে ছোট করে কথা বলেছে, এটা কি কোনো সভ্য দেশে সম্ভব? তারা সংসদকে কি বানাতে চাচ্ছে? এইখানে আমরা বলতে চাচ্ছি সবাইকে প্রস্তুত হয়ে আসতে হবে। আপনি একটা রাজনীতি করতে আসছেন, আপনাকে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জানতে হবে, নীতি নৈতিকতার আদর্শ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি ধর্ম নিরপেক্ষতা, এই যে সেকুলারিজম, এইটা কিন্তু আমাদের সংবিধানের নিজস্ব। ভারতীয় সংবিধানে আছে সেকুলার, নট সেকুলারিজম। এটা আমাদের 72-এর সংবিধানের নিজস্ব শব্দ। এবং এই ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সকল জাতি ধর্ম মতের মানুষ সমান মর্যাদা এবং সম্মানে থাকবে। তো সেটা আপনাদের এত অসুবিধা লাগে কেন? লাগে হচ্ছে কারণ আপনারা ধর্মের আফিম খাইয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা উগ্রবাদী সমাজ তৈরি করতে চান, যেটা পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরান, ইরাক, লেবানন আমরা দেখেছি। তো ওই জায়গা থেকে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, সেই জায়গাতে বিএনপির উপরে কিন্তু এখন অনেক গুরু দায়িত্ব, যেটা আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক শক্তি অপকর্ম করে আপাতত নিষিদ্ধ আছে। তাকে কিভাবে সমাজে আবার পুনর্বাসিত করা যায় সেটাও কিন্তু বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি জেল ভর্তি বিএনপির কর্মীদের, যেভাবে আগে বিএনপির ছিল এখন আওয়ামী লীগের কর্মীদেরকে, সকলকেই কিন্তু আপনি বিনা বিচারে এইভাবে ইয়াতে রাখতে পারবেন না। আপনি যারা হত্যার সঙ্গে জড়িত তাদের একরকম বিচার হবে। আবার এই যে স্নাইপার রাইফেল, যেটা আপনার ডিপ স্টেপ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কথা বলতে গিয়ে কিন্তু অনেক বড় জিনিস সামনে নিয়ে এসেছেন, যে তাদেরকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার কথা ছিল। কেন বাবা, তোমাদের কাছে যায় কেন? তো ডিপ স্টেটের সাথে তোমাদের এত কি সম্পর্ক? বিএনপি তো বলছে না যে আমাদের কাছে ডিপ স্টেট এই প্রস্তাব নিয়ে এসেছিল। কাজেই এই রাজনীতির ক্ষেত্রে আমরা নীতি আদর্শের স্পষ্ট কিছু বিচ্ছুরণ দেখতে চাই। আমরা গণতান্ত্রিক আচরণ চাই, মানবাধিকার চাই। কথা বললেই আপনি আমাকে বলে দিবেন আপনি ভারতীয় দোসর, আপনি দিল্লির প্রেসক্রিপশনে চলছে, সেটা আওয়ামী লীগ আমলেও ছিল। সাম্প্রদায়িক যে শক্তি, সেটাকে আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করে নাই। মুক্তিযুদ্ধকে নিজেদের দলীয় সম্পত্তিতে পরিণত করে নাই। সেগুলোর পরিণতি তো আমরা দেখেছি। নিশ্চয়ই আমরা এই যে 24-এর গণঅভ্যুত্থানের পর যেই সংসদ এসেছে, তার কাছে তো আমরা আরো দায়িত্বশীল আচরণ চাই। আমরা এই কয়েকটি অধিবেশনে মানুষের জীবন মান নিয়ে কোনো কথা শুনেছি, মানুষের বেকারত্ব নিয়ে কোনো কথা শুনেছি। 18 মাসে ডক্টর ইউনূস যেমন একটি কথাও বলেননি মানুষের আয় নিয়ে। যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তত কিছু, আমাদের বৈষম্য কোথায় পৌঁছেছে? সেই বৈষম্য বিরোধিতা নিয়ে কোনো কথা আপনি জামাত এনসিপির মুখে শুনতে পাচ্ছেন? খালি শুনতে পাচ্ছেন কি করে রাজনীতিতে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বানানো যায়, এটা বানানো যায়, ওটা বানানো যায়, কয় মেয়াদে থাকবেন। আপনি শাসন ক্ষমতা নিয়ে, সংবিধান নিয়ে এত কথা বলার আগে আপনাকে বলতে হবে সকলের মানবাধিকার নিয়ে আপনারা কি কথা বলছেন, শিশু হত্যার বিরুদ্ধে আপনারা কি কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই অরাজকতাকে নিয়ে আপনারা কি কথা বলছেন, কারণ আপনারা বেনিফিশিয়ারি। অসংখ্য ধন্যবাদ আপা, আপনার কাছে শুনবো। শেষের দিকে আছি আমরা। জি, আপনারা কি সঠিক জায়গায় আছেন মাহবুব আজিজ ভাই যেটি বলছেন, নাকি সেই পুরানো বৃত্তেই আবর্তিত হচ্ছেন? আমার তো মনে হয় একেবারেই নতুন একটা রাজনীতি বাংলাদেশের মানুষ দেখছে। আচ্ছা, একেবারেই নতুন একটা আঙ্গিকে মোড়ানো, যেখানে কথার খুব বাগাড়ম্বর কিছুই নেই,
আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন তারেক রহমান সাহেব উনি বলছেন এই কথা, ভাই যে বললেন সেক্রেটারিয়েটে বিদ্যুতের মিতব্যয়িতা সম্পর্কে ওনার নিজের থেকেই যে উনি যে কর্মকাণ্ডগুলো করছেন, উদ্যোগ নিচ্ছেন এবং এসি টেসি কমানো, লাইট ফ্যান এগুলো কমিয়ে দেয়া, গাড়ির প্রোটোকল, আগে তো 24টা গাড়ি যেত প্রধানমন্ত্রীর সাথে, জনগণ ভোট দেয়নি, রাতে ভোট, দিনে ভোট, বিনা ভোট, দামি ভোট, আমি তুমি মামু মার্কা ভোট, কিন্তু 24টা গাড়ি নিয়ে যেতেন। কই আমাদের প্রধানমন্ত্রী তো উনি তো তা করছেন না, উনি তো গাড়ি টাড়ি প্রোটোকল সমস্ত কমিয়ে দিয়েছেন। কাজেই কৃচ্ছতা সাধন যেটাকে বলে, মিতব্যয়িতা, যেই কথাটা, যেই মেসেজটা প্রধানমন্ত্রী দেওয়ার চেষ্টা করছেন, সেটাই আমার মনে হয় সবচাইতে বড় এই মুহূর্তে। আমাদের দেশ যেহেতু যুদ্ধ বিধ্বস্ত একটা পরিস্থিতির সামনে, একেবারে আমরা জনসম্পৃক্ত বিষয়গুলো, জনগণের সাথে সম্পৃক্ত যেগুলো, সেগুলো কি সংসদে আসছে, সেই আলোচনা হচ্ছে? এখন তো জুলাই সনদ, হ্যাঁ, আর আপনার ওই অন্যান্য যে বিষয়গুলো আছে, গণভোট, এগুলো নিয়ে কথাবার্তা বিরোধী দলই তারাই যেহেতু খুব বেশি আনছে, এবং অন্যান্য যেই মানুষের জীবনমান, আমাদের মৌলিক যে অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, যেই বিষয়গুলোর সাথে মানবাধিকার বলুন, ন্যায় বিচার বলুন, আপনার জবাবদিহিতা, সমস্ত কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, সেগুলোই আসলে আসবার কথা। আর আমাদের যেটা নোট অফ ডিসেন্টের একটা কথা বলেন যে দলীয় প্রধান কে হবেন আর সরকার প্রধান এক ব্যক্তি হওয়া যাবে না, এগুলো কিন্তু সাংগঠনিক বিষয়, এগুলো কিন্তু আপনি বাইরে থেকে বলে দিয়ে আমাকে চাপিয়ে দিতে পারবেন না। কারণ এই কথা তো সত্যি, আমাদের আপসীন দেশনেত্রী, আমাদের দেশনেত্রীর এই দেশের গণতন্ত্রের প্রতি ওনার যেই অবদান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার যে অবদান, কাজেই সরকার প্রধান কে হবেন, দলীয় প্রধান কে হবেন, এটা একেবারে অ্যাবসলিউটলি আমি মনে করি সেই সংগঠনের ব্যাপার। কাজেই এটা নিয়ে আমাদের নোট অফ ডিসেন্ট রাইটলি দেয়া আছে বলে আমরা মনে করি। আর আওয়ামী লীগের বেলায় যেহেতু তাদের কর্মকাণ্ড আপনার নিষিদ্ধ আছে এবং সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, যেহেতু তারা গণহত্যা করেছে, যেহেতু তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, কাজেই এই শিশু হত্যা থেকে শুরু করে, আমাদের ছাত্র জনতা হত্যা থেকে শুরু করে, গুম খুন, আমাদের যে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে এত পাহাড়ের সমান মামলা, আমাদের দেশনেত্রীকে 36টা মামলা দিয়ে জেলে নেওয়ার থেকে, তারা যেই দুরভিসন্ধি আলটেরিয়র মোটিভে তারা যেগুলো করে গেছে, এগুলোর বিচার আসলে হতে হবে। এই বিচার, ন্যায় বিচার, এবং প্রত্যেকটা বাংলাদেশের মানুষের সুনির্দিষ্ট অভিযোগে হয়তো বিচার হতে হবে, না হয়তো না, হতে হবে সুনির্দিষ্ট অভিযোগ, আপনার গণহত্যার মতো অভিযোগ, এটা তো বিচার হতেই হবে। এটা তো মানবতা বিরোধী অপরাধ, এগুলো তো বিচার হতে হবে নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।